শুভ সকাল। আবার আজকে শুক্রবার, আবার শুরু হচ্ছে আজকে ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থিতি আরও বেশি হলে আরও ভালো হতো। আর যারা এই অনলাইন ক্লাসে সরাসরি অংশগ্রহণ করছেন তাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 6/8/2021 তারিখ। তারিখ 6/8/21। আজকের বিষয় প্রাচ্য শিল্পকলার ইতিহাস। বিষয় প্রাচ্য শিল্পকলার ইতিহাস। নো দাইসেলফ কে বলছিল? সক্রেটিস। আমাদের অনেক সময় ইতিহাস নিয়ে অনেক বিব্রতকর অবস্থা থাকে। অনেক সময় আমার নিজেরও ব্যক্তিগতভাবে ইতিহাস খুব একটা ভালো লাগতো না, কিন্তু যখন দেখলাম যে না, ইতিহাসের মধ্যে নিজের অতীতটা লুকিয়ে আছে। ইতিহাসটা আমরা পড়ব কিন্তু পড়ার জন্য না, মানে আমার অতীতটাকে খুঁজে নেওয়ার জন্য আমরা ইতিহাসটা পড়ব। আমরা অতীত বিস্তৃত জাতি হওয়ায় আমাদের উপর অনেক ধরনের সমস্যা হয়। আমরা কে শত্রু কে মিত্র অনেক সময় এগুলিও চিনতে পারি না। আমরা কয়েকদিন আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে, অনেক সময় মুক্তিযুদ্ধের ইতিহাসে ভুলে যাই। এটা সুযোগ নিয়ে আমাদের উপরে অনেক ধরনের যে সত্য মিথ্যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই ধরনের অবস্থায় ইতিহাসটা আমরা যদি মনে করি যে আসলে আমি নিজেকে জানার জন্য, অতীত জানার জন্য, আমি নিজেকে জানার জন্য ইতিহাসটা পড়বো, তাহলে কিন্তু ইতিহাস দেখবেন তখন খুব মজা লাগবে। একটা উপন্যাসের মতো। এইভাবে চিন্তা করে পড়েন না। আপনি যখন ইতিহাস পড়বেন, আপনি তখনকার সময়ের পরিস্থিতিটার সাথে নিজেকে মিলিয়ে ফেলার, মনে করেন আপনি ওই সময়কার একটা চরিত্র আপনি চোখের সামনে দেখছেন, দেখবেন ইতিহাসটা পড়তে খুব ভালো লাগবে। যাই হোক, আজকে প্রাচ্য শিল্পকলার ইতিহাস আমরা কয়েকদিন থেকে পড়ছি। এর আগে আমরা পড়েছিলাম এই গুপ্ত যুগ, তারপর মৌর্য গুপ্ত যুগ। মৌর্য গুপ্ত যুগ একসাথে পড়েছিলাম। এখন আমরা আসবো আজকের বিষয় হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে পাল যুগ। শিল্পকলার ইতিহাসে পাল যুগ একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে এই সময় আমাদের। আর পাল যুগটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? এই সময় এই পাল যুগেই কিন্তু আমাদের বাংলায় অনেক উত্তর থেকে আমাদের বাংলায় আস্তে আস্তে দক্ষিণ দিকে এই জিনিসটা, ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ দিকে এই পাল যুগেই কিন্তু আস্তে আস্তে শিল্পকলার, সংস্কৃতি, সভ্যতা এগুলি বিস্তার লাভ করেছিল। এই পাল যুগটা ছিল মূলত খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম ভাগ থেকে এটা প্রায় এই 300 বছর পর্যন্ত। খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম ভাগে পাল সাম্রাজ্য সর্বাধিক সমৃদ্ধি লাভ করে এবং ওখানে এই স্থাপত্যটা খুব বেশি সমৃদ্ধি লাভ করে, কারণ ওখানে মন্দির এবং বিভিন্ন রকম স্তূপ, কারণ বৌদ্ধ ধর্মের প্রভাবটা তখনও ছিল। এই সময় পাল সাম্রাজ্যই ছিল ভারতীয় উপমহাদেশে উত্তরাঞ্চলের প্রধান রাজনৈতিক শক্তি। এই যুগে সাম্রাজ্য আধুনা পূর্ব পাকিস্তান, উত্তর মানে আমাদের যে আগের পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ, এবং উত্তর পূর্বে ভারত, নেপাল, বাংলাদেশ রাষ্ট্রের ভূখণ্ডে প্রসারিত হয়েছিল। এই যে আমি বললাম একটু আগে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন, এই সভ্যতাটাই আমাদের এখানে একটা ছোঁয়া লেগেছিল। যে এই যে আমরা দেখি যে মহাস্থানগড়, তারপরে আমরা দেখি যে বিভিন্ন যেই এই প্রাচীন সভ্যতাগুলি কিন্তু তখনকার সময়েই নির্মিত। বিখ্যাত বিশ্ববিদ্যালয় আমরা জানি, এগুলি পরবর্তীতে আসবে আলোচনায়, প্রসারিত হয়। এবং নেপালের রাজদরবারে কিন্তু একটা সে প্রাচীন বাংলার একটা এই
একটা লেখা চর্যাপদ, এটা কিন্তু পাল যুগেই এই পুঁথি পুঁথি এগুলি পরবর্তীতে আসবে আলোচনায়। এই জিনিসগুলি কিন্তু আমাদের এই বাংলায় বিস্তৃতি লাভ করেছিল এবং পাল সাম্রাজ্য সমৃদ্ধি ঘটেছিল নবম শতাব্দীর প্রথম ভাগে। এটা হচ্ছে যে সমৃদ্ধি লাভ করেছিল নবম শতাব্দীর প্রথম ভাগে। একটু বড় বড় করে লিখি, নবম শতাব্দীর প্রথম ভাগে, নবম শতাব্দীর প্রথম ভাগে সমৃদ্ধ। সমৃদ্ধি লাভ এবং সাম্রাজ্য এই সম্রাট ধর্মপাল দেবপাল রাজত্বকালে তিব্বতের অতীশ, আমরা অতীশ দীপঙ্করের নাম শুনেছি, বৌদ্ধ ধর্মের একটা নাম করা প্রচারক, বর্তমানে পাল সাম্রাজ্যের প্রভূত সংস্কৃতির প্রভাব বিস্তার করেছিল সেই তিব্বত পর্যন্ত। পাল সাম্রাজ্যের সংস্কৃতির প্রভাব পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়াতেও, মানে সেই ধরেন না বার্মা টার্মা এদিকে আর কি, এটাকে দক্ষিণ বার্মা বা আপনার যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্ত জায়গাতে। পাল সম্রাটরা ছিলেন ধ্রুপদী ভারতীয় দর্শন সাহিত্য চিত্রকলা শিল্পের বিশিষ্ট পৃষ্ঠপোষক, মানে এদের সময় এটা তারা তাদের পৃষ্ঠপোষকতায়, মানে এই পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় ভারতীয় দর্শন মানে ফিলোসফি, তারপর হচ্ছে সাহিত্য, তারপর হচ্ছে চিত্রকলা, তারপর হচ্ছে ভাস্কর্য, এগুলি একটা উন্নতি লাভ করেছিল। তারা একাধিক বৃহদায়তন মন্দির, যেটা আমি বলেছিলাম স্থাপত্যের ক্ষেত্রে, তারপরে মঠ, মন্দির মঠ এগুলি একই রকম, একই মানে মন্দিরের মতোই মঠ নির্মাণ করেছিল। এগুলোর মধ্যে অন্যতম ছিল সোমনাথের মহাবিহার। সোমনাথের মহাবিহারের নাম করা এত মানে খুব সুন্দরভাবে নালন্দা একটা বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা এবং বিহারের পৃষ্ঠপোষকতা করতেন, মহাবিহারের পৃষ্ঠপোষকতা, এরা বিক্রমশিলা, এরা মহাবিহারগুলি পৃষ্ঠপোষকতা করতেন। তাদের রাজত্বকালেই প্রাচীন বাংলা ভাষার বিকাশ লাভ করে এবং পাল সম্রাটদের রাজত্বকালেই বাংলা ভাষা আস্তে আস্তে করে প্রাকৃত জন সংস্কৃত ভাষা, তারপর বিভিন্নভাবে বলতে বলতে একটা রূপ লাভ করে, যেটা আসলে এখনকার আধুনিক বাংলার মতো বাংলা নয়। কিন্তু যেমন আমরা চর্যাপদে যে বাংলা ভাষার উদাহরণটা পাই, এটা কিন্তু পাল সম্রাটদের সময়ই এটা লিখিত হয়েছিল, যেটা নেপালের রাজদরবার এটার অংশবিশেষ পাওয়া গেছিল পুঁথি। এবং এর মধ্যে আমি গতকাল আমাদের গ্রুপে 2টা ছবি পোস্ট দিয়েছিলাম। এটার কারণ কি আপনারা আগের থেকে দেখলে বুঝবেন যে তারা কি বিষয় আঁকছে, এটা বড় কথা। কারণ তখনকার সময় তো ফিউডাল সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সবাই মিলেই আসলে রাজা বাদশাহ ঈশ্বর এই স্রষ্টা এদের আরাধনায় ব্যস্ত। তখন শিল্পীরাও তার বাইরে ছিল না। এই জন্য শিল্পীরা তাদের প্রচার প্রকাশনায় তারা তাদের ওই সমস্ত বিষয় উঠে এসেছে, তাদের শিল্পকর্মে ওই বিষয়গুলি উঠে এসেছে। এই জন্য আমরা এখন পর্যন্ত, আমি সে আগের ক্লাসেও বলেছি, আমরা যে আমাদের আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা অনেক সময় অনেক কিছু গ্রহণ করতে পারি না, যে এইটা হিন্দুদের দেবদেবীর মূর্তি, এটা ইসলামদের আরবি ভাষারই, যেমন আরবি এই মধ্যপ্রাচ্যে যখন আস্তে আস্তে করে ইসলামের প্রভাব যখন বাড়তেছিল, শিল্পীরা তো আর বসে থাকবে না। এর আগে তো শিল্পীরা অন্য কিছু করতো, শিল্পীরা অনেক কিছু করতো, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে শিল্পীরা তখন কি করছে, ক্যালিওগ্রাফি করছে। এই জন্য ক্যালিওগ্রাফিটা আপনাদের আছে প্র্যাকটিক্যালি, ব্যবহারিকে আছে ক্যালিওগ্রাফি, সেটাকে বলে ওই হাতের লেখা কি যেন, এটাতে ক্যালিওগ্রাফিটা হচ্ছে আপনাদের যে সিলেবাসে আছে, সিলেবাসের মধ্যে আপনি দেখেন যে আপনি সিলেবাসের মধ্যে দেখেন যে এখানে এটা কোথায় গেল, প্রথম সেমিস্টারে আপনি এটা হচ্ছে যে সিলেবাসে যেখানে আপনি গুরুত্ব সহকারে সমস্ত মার্কগুলি বলা আছে, এই জায়গায় একটা জায়গায় লেখা আছে লেটারিং, 6 নম্বরের লেটারিং। এই লেটারিংটা কি? এইটাই ক্যালিওগ্রাফি। যেমন এখন আমরা দেখি আরবি ভাষা, আরবি মানে ভাষায় বা ওই সংস্কৃতি মধ্যপ্রাচ্যীয় সংস্কৃতিতে ছবি টবি আঁকার ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধের কারণে শিল্পীরা কিন্তু বসেছিল না, শিল্পীরা কাজ করেছে। দেখা গেছে তারা আরবি, এই জন্য সারা বিশ্বে ইংরেজির পরে আরবি ভাষার উপরে
ফরাসি বা ইটালিয়ান ভাষায় কেমন হয়েছে আমি জানি না, তবে ইংরেজিতে প্রচুর ক্যালিওগ্রাফি আছে, স্টাইল করে লেখা, একটা হ্যাপি বার্থডে লেখা। এখনও তো আমরা মোবাইলে দেখি কত স্টাইল করে লেখা বিভিন্ন কিছু, কংগ্রেচুলেশন, ম্যারেজ সেরেমনি, এই যে এত সুন্দর করে লেখা, এগুলি ক্যালিওগ্রাফি। ঠিক আরবিতেও কিন্তু এই জিনিসটা শিল্পীরা করেছে। বাংলাতেও একসময় যখন ডিজিটাল প্রিন্ট ছিল না, ডিজিটালে কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সফটওয়্যারে যেই লেটারিংগুলো দেওয়া আছে সেগুলিতেই। কিন্তু ওই যে মানে ওই আগে যেরকম সাইনবোর্ড আঁকতে গিয়া বিভিন্ন রকমভাবে আঁকতো, বিভিন্ন রকমভাবে লেটারিং করতো, শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল করে আঁকার চেষ্টা করতো। সেই জিনিসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট আসাতে অনেকটা কমে গেছে। তো যাই হোক, আমরা যেখান থেকে এক জায়গা থেকে এক জায়গায় চলে আসছি, এই বাংলা ভাষার বিকাশ লাভ করেছিল এই সময়তেই। প্রাচীন ভারতীয় সভ্যতা, পাল যুগের স্থাপত্যের মধ্যে তো আছেই বিভিন্ন কিছু, এর মধ্যে তারা বিভিন্ন রকম শঙ্খের মধ্যে তারা যেই কাজ করা, তারপরে এগুলি আমি কিছু কিছু জিনিস দিয়ে দিব আমি পরবর্তী ক্লাসে। আমি জাস্ট একটা প্রাথমিক প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে দুটো ছবি দিয়েছি, এগুলি পুঁথিচিত্র। এটা একটা বিখ্যাত মানে একটা সারা বিশ্বে এটা বিখ্যাত হয়ে গেছিলো যে পাল যুগের সময় যে পুঁথিচিত্র আবিষ্কার হয়েছে, এগুলি মানে ছোট পাতার মধ্যে আঁকা মিনিয়েচার বলে এটাকে, মানে ছোট করে আঁকা। এখনকার দিনে শিল্পীরা বড় বড় ক্যানভাসে না গেলে ছোট করে রং তুলে দিয়ে সুন্দর করে ছোট করে, খুবই ছোট, ধরেন এই 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি এরকম জায়গার মধ্যে ছোট ছোট করে ছবি আঁকা, এগুলিকে বলা হয় মিনিয়েচার। আধুনা বাংলা ও বিহার ভূখণ্ড ছিল পাল সাম্রাজ্যের প্রধান কেন্দ্র। তাহলে বাংলা এবং বিহার, এই জন্যই তো সিরাজদৌল্লার সময় বাংলা, বিহার, উড়িষ্যা তো দক্ষিণ দিকে, সুন্দরবন টন্দরবন নিয়ে এই সমস্ত এলাকা। তো যাই হোক, এই বিহার এবং এই সাম্রাজ্যের প্রধান শহর ছিল পাটালিপুত্র, বিক্রমপুর, রমাবতী। পাটালিপুত্র তো হচ্ছে যে বিহারের দিকে, বরেন্দ্র, মুঙ্গেশ, তাম্রলিপি, জগদ্দল, এই হচ্ছে নামকরা শহরের নাম এগুলি। আমি আপনাদেরকে আরও কিছু ফুটেজ দিয়ে দিব সামনে, যেমন শঙ্খের উপর কাজ করেছে তখনকার সময়। আমরা দেখব কি, যেটা কথায় কথায় আসতেছিলাম, যে আমরা বিভিন্ন কারণে আমরা যখন মানে শিল্প সাহিত্যের উদাহরণ নিয়ে কাজ করব, তখন দেখবেন যে ওখানে ধর্মীয়, যে বললাম যে ধর্মীয় চরিত্রগুলি আসবে। তো এই জন্য ওই শিল্পী কী এঁকেছে সেটা বাস্তবতার প্রেক্ষিতে আমরা যদি বিচার করি, বাস্তবতার প্রেক্ষিতে আমরা যদি বিচার না করি তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ তখনকার যুগে তো ধর্ম নিয়েই আর রাজা বাদশাদের চরিত্র নিয়ে বেশি আলোচনা। তো শিল্পীরা অনেক সময় অর্ডার দিত, এইভাবে আঁকো, এই জিনিসটার বিষয়ে আঁকতে হবে, তখন সে তার মনের থেকে নিয়ে ওদিকে আবার তার চিন্তা চেতনা ছিল। তখনকার সময় রাজা বাদশারা কিন্তু পৃষ্ঠপোষকতা করতো এদেরকে, তারা তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতো না, খালি বিষয় বলতো যে হ্যাঁ আমাকে রাজার রাজদরবারে দেখা যাচ্ছে সভা কবি আছে, তারপরে হাসানোর জন্য গোপাল ভাঁড়ের মতো চরিত্র ছিল, তারপরে এই ছবি আঁকার জন্য চিত্রকর ছিল, বিজ্ঞানী ছিল, এরকম বিভিন্ন জনদেরকে তারা তাদের পৃষ্ঠপোষকতায় অনেক উন্নতি। কারণ এদেরকে যদি পৃষ্ঠপোষকতা না করে তাহলে সবার সংস্কৃতি তো বাঁচবে না। তখনকার রাজারা বুঝতে পারছিল, যেমন শিল্প সংস্কৃতি, গান বাজনার ক্ষেত্রে তারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা বিশেষ দিনে দেখা যাচ্ছে যে তারা গানের আসর বসাতো। এবং এই আমাদের দেশের যে এখন আমরা ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তারপরে আমরা যে আয়াত আলী খাঁ বা বিখ্যাত নাম শুনি, তাদের পূর্বপুরুষরা কিন্তু একসময় এই বিভিন্ন জমিদার, রাজা বাদশাদের রাজদরবারে কিন্তু তারা সঙ্গীত চর্চাগুলি তারা করেছে। প্রধান শহরগুলো ছিল তো বললাম পাটালিপুত্র, প্রধান শহর। তাহলে এখানে একটু লিখে দিই, প্রধান শহর ছিল। এটা আমি বেশি লিখছি না, কেন আমি তো আপনাদেরকে যেই নোটটা আমি করি বা যেই নোটটা আমার কাছে থাকে সেটার একটা অংশ আমি আপনাদেরকে, তবুও লিখলে সাথে সাথে যদি লিখা, আপনি বোধহয় আজকে রাফ খাতা আনেন নাই, যাই হোক অসুবিধা, এটা তো স্কেচ করার জন্য আনছেন, এটা হচ্ছে যে ড্রয়িং খাতা, কিন্তু এরকম তো হবে না। আমি তো বলেছিলাম যে সবাইকে অন্তত 120 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠার মধ্যে একটা খাতা, 6টা খাতা বানিয়ে ফেলতে, এক মাসের জন্য একটা।
এটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে, কারণ এখন যদি ব্যবহারিক ক্লাস হতো, আমরা তো ব্যবহারিক ক্লাস করাতাম, আমরা তো ব্যবহারিক ক্লাস এখন করাচ্ছি অনলাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কাগজের একটা বড় খাতা হলে এটা অসুবিধা নেই, স্কেচ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, পেন্সিলে স্কেচ করার জন্য এই ধরনের কার্টিজ পেপারের খাতা ভালো, কিন্তু এগুলি কিন্তু কস্টলি। আমি যেটা বলছি সেটা কিন্তু কস্টিং কম, কারণ আপনাদের প্রথম এই 2-3 মাস কিন্তু 3টা মাস কিন্তু আপনাদের সাদা কাগজে এই বাইরে আর কিছুতে যাওয়ার দরকার নেই, কারণ এই স্লোলি পেন্সিল স্কেচ করা বা ড্রয়িং করা এগুলি করার জন্য আপনার, যাই হোক এগুলি ব্যবহারিক ক্লাসে আলোচনা হবে, ওইটাই দরকার। আর এমনি ক্লাসে আসার সময় আপনারা যখন পড়তে গেছেন, ইন্টারমিডিয়েট পড়েছেন, ডিগ্রি পড়েছেন, তখন আপনারা একটা খাতা নিয়ে যাবেন, গেছেন না, তো সেইভাবে আপনাকে ক্লাস নোট করার জন্য ওটা তো আপনার দরকারই হবে, একমাত্র উপায় তো সেটাই। এখন তো আপনি তথ্য প্রযুক্তির অবাধ যুগ, আমাদের সময়ে একটা ক্লাস মিস করা মানে অনেক কিছু মিস করে ফেলা। তো স্যারে কি বলেছে পয়েন্টগুলো যদি না লিখতাম, ওইটার উপর ভিত্তি করে আমি সেমিনারে গিয়া বা লাইব্রেরিতে গিয়ে আমি বিষয়গুলি বের করবো কীভাবে, এটা একটা বিরাট ব্যাপার ছিল। এই জন্য ক্লাস মিস করা খুব সমস্যা ছিল। এখন তো ধরেন কি বিষয় বলছে, ও স্যারে আজকে পাল যুগ পড়াচ্ছে, ঠিক আছে আমি ওয়েবসাইটে ঢুকে পাল যুগ দেখে নিব আর কি, কিরকম টেরকম। তো এখন আমি যে ফরম্যাটে বুঝাচ্ছি সেই ফরম্যাটে দেখা আর আপনি মুখস্থ দেখার মতো, তাহলে এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট না সেটা বুঝতে একটু সমস্যা হবে। আপনি অবশ্যই এটা দেখবেন, এবং ভবিষ্যতে এটা বললাম তো, আজকের দিনে তথ্য প্রযুক্তির যুগে তো আসলে এটা কোনো ব্যাপারই নেই। এই জন্য তাহলে প্রধান শহর হচ্ছে প্রধান কেন্দ্র, এই সাম্রাজ্যের প্রধান শহরগুলো, প্রধান শহর হচ্ছে কি, আমরা বলি পাটালিপুত্র, বিক্রমপুর হচ্ছে আমাদের এইদিকে। এই আমরা বিক্রমপুরের নাম শুনেছি না, এখনকার যে মুন্সিগঞ্জ এলাকাটা, এখনকার সময় ঢাকায় যাওয়ার পথে যে মুন্সিগঞ্জ এলাকাটা পড়ে, তখন এটার নাম ছিল বিক্রমপুর। একটা হচ্ছে পাটালিপুত্র হচ্ছে যে ভারতের বিহার, ওখানে অনেক ধরনের সম্পূর বৌদ্ধ বিয়ে টিয়ার এগুলি পাওয়া গেছে। তারপরে হচ্ছে যে বিক্রমপুর, তার মানে আমি যে বললাম যে পূর্ব বাংলায় যে পাল যুগের প্রভাব, তাহলে আমাদের বিক্রমপুর বর্তমানে যে নারায়ণগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জের এখানে যে সোনারগাঁর পরে যে মুন্সিগঞ্জ, এগুলি নিয়েই একটা বিক্রমপুর একটা জায়গা ছিল। এবং আমরা তো এটার ইতিহাস জানি যে কত আগে থেকে ওখানে একটা বিরাট সভ্যতার একটা জায়গা, আমাদের সারা বাংলাদেশের মানুষ ওখানে বিভিন্ন পিকনিকের সময় বিভিন্ন পর্যটনের হিসেবে গড়ে তোলে। ওখানে একটা সেই এরপরে যখন মুসলিম শাসন আমল শুরু হয়, তখন তো এখানে আরও সমৃদ্ধি লাভ করেছিল ওই জায়গাতে, ওইটাকে কেন্দ্র করেই। কারণ ওখানে ওরা কেন রাজধানী স্থাপন করার জন্য চেয়েছিল এই কারণে যে আগে থেকে ওখানে সমৃদ্ধ ছিল, সেই জন্য। আর চারপাশে নদী নালা খাল বিলে ঘেরা, যোগাযোগ ব্যবস্থা, তখনকার সময় তো জলপথটাই ছিল সবচেয়ে উন্নত। জলপথ উন্নত বলতে কি, এটা তো রাস্তাঘাট বানাইতে হয় না, প্রাকৃতিক জায়গা দিয়ে খালি যানবাহনটা ভালো হইলেই হয়। মোটর পাল তুলে দিত, চলে আসতো, শীতকালে পাল তুলে দিয়ে উত্তর দিকে চলে আসতো, এই দক্ষিণ দিকে চলে যাইতো, আর গরমকালে পাল তুলে দিয়ে দক্ষিণের বাতাস শুরু হইলে উত্তর দিকে যাইতো, উত্তরের বাতাস। এই জন্য তারা অপেক্ষা করতো যে দক্ষিণের বাতাস কখন শুরু হচ্ছে, কারণ আমি উত্তরে যাব, আবার যখন উত্তরের বাতাস শুরু হয় আমি দক্ষিণে যাব, এই জন্য অপেক্ষা করতে দিত। কারণ তখন এই ইঞ্জিন চালিত বোট এত শুরু হয়নি। যখন শুরু হয়েছে, আমাদের দেশে একজন বিখ্যাত বাউল সম্রাট আছে না, কি যেন নাম, ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও। আরে আমাদের আর কি এখনকার সময়ের যে বিখ্যাত বাউল সম্রাট, যাক পরে মনে হয়, সবসময় আসলে একটার পিঠে একটা অনেক কিছু মনে আসছে না, ওই আচ্ছা যাক, এটা মনে আসলে বলতেছি। আর আপনারা ওই দেখবেন যে ওই যে কেমনে বানাইলো ময়ূরপঙ্খী নাও, ঝিলমিল, এটা কি, ওই যে তার ওখান দিয়ে যে যখন যেত সিলেটের ভাটি এলাকার মানুষ, ওখান দিয়ে যাওয়ার পথে শাহ আব্দুল করিমে যে যাওয়ার পথে সে তার গানগুলি কিন্তু অনেক বাস্তববাদী, অনেক আধ্যাত্মবাদ কম তার গানে। শাহ আব্দুল করিম আমাদের কাছে একটা বিশেষ ব্যক্তিত্ব। কি কারণে? আজকের দিনের প্রয়োজনীয়তা, আপনারা তার গানগুলি শুনে দেখবেন। তার গান এমনি লালন ফকির বা হাসন রাজা এদের গানের মতো কিন্তু না। ওরা যতটুকু মানে আধ্যাত্মবাদের উপরে সারেন্ডার করেছে, শাহ আব্দুল করিম কিন্তু অনেকটা বাস্তববাদী। শাহ আব্দুল করিমের গানগুলি শুনে একটু ভালো করে কথাগুলি খেয়াল করবেন, দেখবেন
কোন মিস্ত্রি বানাইলো রে ময়ূরপঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে, এইভাবে কথাগুলো অনেকটা এরকম। এটা কি ওই যে তখন নতুন নতুন বড় বড় জাহাজ ওখান দিয়ে চলা শুরু হয়েছে, সেই সুরমা কুশিয়ারা নদী এই সমস্ত এসে মেঘনা নদীতে পড়ছে, তো ওই জায়গা দিয়ে তখন বড় বড় যখন ময়ূরপঙ্খী নাওগুলি যখন যেত, ওইটার মধ্যে বিশেষ করে ইঞ্জিন চালিত জাহাজগুলি যেত, তখন ওইটার মধ্যে দিয়ে ওই অনেক বাতি টাতি জ্বলতো। এরা তখন তখন উনি আশ্চর্য হয়ে এই জিনিসটা লিখতো আর কি। এবার মানুষের গ্রামের মানুষের কাছে একটা মোটর সাইকেল নিয়ে গেলে এখনও আমাদের যে অজপাড়া বা গায়ে কেউ একটা মোটর সাইকেল নিয়ে ঢুকছে গ্রামের বাড়িতে, ছেলেপেলেরা এসে জড়ো হয়ে গেছে। এই ব্যাপারগুলিতে এরকম যে আশ্চর্য জিনিসগুলির প্রতি। যাই হোক, বিক্রমপুর, তারপর হচ্ছে যে বরেন্দ্র আমরা জানি যে রাজশাহী অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল, সেখানে হচ্ছে মুঙ্গের এবং তাম্রলিপি জগদ্দল, এটা হচ্ছে বরেন্দ্রতে। তাহলে মুঙ্গের, তাম্রলিপি, আর হচ্ছে জগদ্দল। বানানটা কেমন দেখি তো, এটার বানানটা হচ্ছে তাম্রলিপি জগদ্দল, জগদ্দয়। আমি খুব তাড়াতাড়ি লিখে ফেলতেছি, আপনারা উচ্চারণও করছি, আপনারা একটু ঠিক করে নিন। যাই হোক, জগদ্দল। একদম বাচ্চাদের ক্ষেত্রে যখন ক্লাস নেবেন তখন লেখার সাথে হচ্ছে যে উচ্চারণ, এগুলি বিএড যখন করবেন সামনে এগুলি আপনারা পড়বেন। আর আজকালকার দিনে তো এগুলি সব অনলাইনে হয়ে যায়, অনেক সময় বাস্তব কিছু বিএডে কিন্তু অনেক কিছু শিখার আছে, আমরা তো অ্যাপ্লাই করি না। বিএডটা মানে শিক্ষা বিষয়ক ডিগ্রি, তো এটা তো অনেক কিছু শিখার আছে। এটা যখন করবেন তখন দেখবেন যে বোর্ডে লেখার সময় ক্লিয়ারলি লেখা, তারপর হচ্ছে যে লিখতে উচ্চারণ করা, এগুলো আমরা বাচ্চাদের, এখন তো ধরেন চক ডাস্টার থাকাতে হয়তো বোর্ডের ব্যবহারটা অনেকটা কমে গেছে। মানে এই চক ডাস্টার এখনও বোর্ডের ব্যবহার, বিশেষ করে হোয়াইট বোর্ডের ব্যবহারটা এখনও শুরু হয়নি। তো যাই হোক, এই জন্য ওই বলতে বলতে যে লিখার যে প্র্যাকটিসটা, এই জিনিসটা কিন্তু আপনাদের করতে হবে। পূর্বেই বলা হয়েছে যে পাল সম্রাটরা বহু মঠ ও অন্যান্য ধর্মস্থান নির্মাণ করেছিলেন। আবার তার পাশাপাশি এগুলির পৃষ্ঠপোষকতাও করেছিলেন। শুধু নির্মাণ করেই তারা এগুলি ক্ষান্ত দেন না, ওগুলিকে কীভাবে পরিচালনা হবে সেই কাজটা ওনারা করেছিলেন। আধুনা বাংলা রাষ্ট্রে অবস্থিত, আমাদের এই বাংলা রাষ্ট্রে অবস্থিত সোমপুর বৌদ্ধবিহার, আমরা জানি যে এটা কোন জায়গায় যেন, সোমপুর বৌদ্ধবিহার অবস্থিত। সোমপুর বৌদ্ধবিহার এবং ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান। এটা কি ওই যে মহাস্থানগড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাস্থান। আরেকটা আছে যে ওই যে কি বলে ওই পাহাড়পুরে একটা আছে না বৌদ্ধবিহার? হ্যাঁ, এই পাহাড়পুর, তারপর হচ্ছে যে সোমপুর, এখানে মহাস্থানগড়ে আছে, তারপরে মহাবিহার। এগুলি কিন্তু একসময়, এগুলি এখন ইউনেস্কো, কারণ এগুলির মধ্যে এত বেশি পরিমাণে ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে। এখন পৃথিবী তার অতীতকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় বিভিন্নভাবে দেশের উপর প্রেশার ক্রিয়েট করে, কারণ আমাদের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। আমাদের সেই একসময় সমস্ত আইনকানুন ছিল না। দেখা গেছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সৈন্যরা, আমরা খালি অনেক সময় ধর্মীয় দোষে দুষ্ট করে এগুলি অনেক সময় বলি যে ওইখান দিয়ে এটা ধ্বংস করছে, এখান দিয়ে ওইটা ধ্বংস করছে। আমরা কিছু ইদানিংকালের কিছু ভিডিও টিডিও দেখলে আমরা দেখেছি অনেক জায়গায় অনেক ধর্মীয় শাসনের কারণে, ধর্মীয় অনুশাসনের কথা বলে অনেক বড় বড় জায়গায়, যেমন বিশেষ করে আফগানিস্তান, তারপরে চীনের দক্ষিণের দিকে যে সমস্ত পাহাড়ি এলাকা আছে, এই সমস্ত এলাকাতে অনেক বড় বড় পাহাড়ের মধ্যে বৌদ্ধ মূর্তি বানানো ছিল, ওগুলির উপর আক্রান্ত হয়েছিল। তো পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ওয়াইড যে এগুলিকে আমরা যদি শিল্প সংস্কৃতি সভ্যতার চিহ্ন হিসেবে রেখে দিই, তাহলে তো আর কোনো ব্যাপার না। ওখানে তো কেউ পূজা করতেও যাচ্ছে না, কেউ কোনো, এটা একসময় আজকে থেকে 500 বছর আগে বানাইছে। এই জিনিসটা যদি আমার মাথায় থাকে যে এটা বানিয়েছে মানে কি আমার ওই যোগ্যতাটা ছিল, তাহলে আজকের দিনে আমরা পারবো কি না এই ধরনের কাজ করতে, বা এই টেকনোলজি নিয়ে আমরা অন্য, যেমন আজকে থেকে 8000, 10,000, 20,000, 15,000, 10,000 বছর আগে যে পিরামিড তৈরি করেছে মিশরীয় সভ্যতায়, আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে কীরকম প্রযুক্তি দরকার হবে। অথচ এক একটা নীল নদের ওই পার থেকে পাহাড় থেকে পাথর কেটে এনে
এবং এক একটা পাথর প্রায় এক একটা বড় বড় রুমের সমান, 20 ফুট বাই 40 ফুট কক্ষের সমান। একদিকে 20 ফুট, আরেকদিকে 40 ফুট, আরেকদিকে লম্বায় প্রায় 10 ফুট, এরকম কক্ষের সমান এই বড় বড় পাথরগুলিকে তারা ভেলায় করে নীল নদ পার করেছে। তারপরে এটাকে কিভাবে প্রযুক্তির মাধ্যমে, এখন হলিউডের কিছু ফিল্ম টিম হয় এই যে এগুলি আমরা এখানে দেখে বুঝেছি বা আমরা পড়েছি যে চাকা তো তখন আবিষ্কার হয় নাই, গাড়িও আবিষ্কার নেই, ক্রেন আবিষ্কার নেই, তাহলে এগুলো আনলো কীভাবে? এই হাজার হাজার মানুষকে রশি বানিয়ে এক ধরনের এই কোনো ধরনের এই গাছের শিকড় টিকড় দিয়ে বানানো রশি, এইটা টেনে ধরে বা ধাক্কা দিয়ে বা এটার নিচে গাছের গুঁড়ি দিলে কীভাবে চলবে গুঁড়ির উপর দিয়ে, এই সমস্ত প্রযুক্তি তাদের মাথায় ছিল আনা। আবার সে আস্তে আস্তে করে ধাপে ধাপে একটার উপর একটা বসানো। এই প্রযুক্তিগুলি আপনি চিন্তা করতে পারেন যে আজকালকার দিনে বড় বড় ক্রেন আবিষ্কার হয়ে গেছে, বড় বড় মেশিন আবিষ্কার হয়ে গেছে, অনেক কাজই করতে পারে। কিন্তু তখনকার সময় দেখেন এত বড় একটা প্রযুক্তি তারা হাতে নিল, যে তারা কত সুন্দরভাবে এত বড় একটা পিরামিড তৈরি করে ফেললো। এবং পরবর্তী প্রথম বিশ্বযুদ্ধ বা তারও আগে যখন বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলি, যখন ইউরোপের দেশগুলি যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে, তারা এসে যখন মিশরে দেখলো যে কিরিটের ভিতর হীরা জহরত সোনা মানিককে ভর্তি। ওই যে তখনকার সময় তারা যে মনে করতো যে রাজা মারা গেছে, রাজার মধ্যে যখন জীবন আসবে তখন এই কবর থেকে যখন বেরোবে তখন সে কী নিয়ে চলবে, তার আশেপাশে দাসদাসীর মমি থাকতো, তার আশেপাশে এই হীরা জহরত থাকতো, তার যাতে কোনো অভাব না হয়, এই জন্য ওরা ওগুলি দিয়ে রাজাকে সমাহিত করেছে। এক একটা পিরামিড এক একজন রাজার নামে, এক একজন রাজার ভিতরে শুধু রাজার মরদেহ থাকতো না, স্পেশাল জায়গায় রাজার মরদেহ থাকতো, তার আশেপাশে তার দাস দাসী অনেককে মেরে, অনেক সময় নারীকেও, অনেক সময় তার রাজার রানীকেও মেরে ওখানে রেখে দিত। তো এই যে ব্যাপারটা মানে রাজা যখন জীবন পাবে তখন তার যাতে কোনো সমস্যা না হয়। আর তখনকার সময় এটা তো আমরা সেই মিশরীয় সভ্যতা পড়ানোর সময় বলেছি, আসলে ইতিহাসটা এরকম একটা সাবজেক্ট, কথার পিঠে অনেক কথা চলে আসে। এটা এই জন্য বললাম যে এগুলি যখন লুটপাট হয়েছে, এগুলি থেকে রক্ষা করার জন্য এখন বিশ্বব্যাপী নিয়ম চালু হয়েছে যে এই জিনিসগুলি রক্ষা করতেই হবে আমাদেরকে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে। এটা ইচ্ছা করলে কোনো দেশ, আর যেমন এখন যে বলছে এখানে বাংলাদেশ রাষ্ট্রে অবশ্যই সোমপুর মহাবিহার একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, ইউনেস্কো থেকে এটাকে ঐতিহ্য স্থান বলে ফেলছে। যেমন আমাদের দেশের আরেকটা আছে যে রাজনৈতিকভাবে আমরা অনেকে এটাকেই করি না, দাম দেই না, কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব নেতাদের বক্তৃতায় দেখা গেছে যে আসলে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, এইটা একটা সংরক্ষণের জিনিস। কারণ অলিখিতভাবে পয়েন্টগুলি লেখা অবস্থায় যে কত সুন্দরভাবে একজন দেশের নেতা কত সুন্দরভাবে সমস্ত কিছুকে এনে যে এত সুন্দরভাবে একটা ভাষণ উপস্থাপন করতে পারে, এই জন্য এটাও কিন্তু ইউনেস্কো এটাকে আপনারা জানেন যে এটাকে সংরক্ষণের জন্য ওইভাবে করে একটা আইন প্রণয়ন হয়েছে আন্তর্জাতিক। এখন আমরা যদি কোনো কারণে রাষ্ট্র যদি কারো দখলে চলে যায়, আমরা মানি না, এক ঘরে হয়ে গেলাম, কিন্তু আমাদের মধ্যে দেশে তো এক ঘরে থাকা সম্ভব না। আমার 3 পাশে ভারত, আরেকদিকে বঙ্গোপসাগর, এক ঘরে থাকা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। আমরা না খেয়ে মরে যাব, কারণ আমরা এমন কোনো ধান উৎপাদন করতে পারি না যেটা আমাদের এই 14 কোটি মানুষ সারা বছর ধরে খাবে। আমরা এমনভাবে ডাল উৎপাদন করি না, আমাদের দেশে আলু এক সময় রাস্তায় ঢেলে দেয় কৃষকরা, দাম পায় না, কিন্তু আবার এক সময় দেখা যায় আলুর কেজি 40 টাকা 50 টাকাও হয়ে যায়। তো এইটা একটা আশ্চর্য ব্যাপার। এই জন্য এগুলিকে আজকের দিনে আসলে কেউ একা থাকতে পারে না। ইভেন আপনি আমেরিকান কান্ট্রিগুলি, ওয়েস্টার্ন ওদের এখানে অনেক বড় বড় খামার আছে, ওরা সারা দুনিয়ার সারা একটা আমাদের মতো একটা দেশের মানুষকে 1 বছরের খাওয়া তারা সাপ্লাই দিতে পারবে, এরকম বড় বড় ফার্ম আছে। আপনারা দেখেন আমাদের দেশ তো ছোট, জনসংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের দেশের থেকে জনসংখ্যা কম, কিন্তু ওদের দেশটা কত বড় আপনি ম্যাপে দেখলেই বুঝবেন। তো ওরা কি এরকম ফেলে রাখছে, কোথাও খনির জন্য রেখে দিছে? আমরা তো শুনি যে আমেরিকা আগে তাদের জ্বালানিগুলি তারা ওয়ার্ল্ড ওয়াইড যা পাচ্ছে এগুলি খরচ করতেছে, এক সময় যেহেতু তারা একটা দ্বীপ আটলান্টিক মহাসাগরের পরে আমেরিকা, কানাডা, এদিকে দক্ষিণ আমেরিকা নিয়ে একটা মোটামুটি একটা ইসের মতো জায়গা, একটা আইসোলেটেড জায়গা। এই জন্য মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের ক্ষতিটা কম হয়েছে। ইউরোপ তো মেসাকার হয়ে গেছে, এই জন্য এখন তারা এত উন্নতি, এত শক্তিধর হয়ে গেছে, কারণ তারা ওই সময় দলে দলে ব্রিলিয়ান্ট লোকজন ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তারা তাদের পৃষ্ঠপোষকতা করেছে, তারা অনেক বড় হয়ে গেছে। তো ইউনেস্কো এইভাবে, এবং 21 একর
21 একর আয়তন বিশিষ্ট চত্বরে মহাবিহারের 177টি কক্ষ, বহু স্তূপ, মন্দির, অন্যান্য ভবন রয়েছে এটার মধ্যে। তাহলে এটার মধ্যে এই সোমপুর বৌদ্ধবিহারে কি আছে? সোমপুর বৌদ্ধবিহারে আছে যে 177টি কক্ষ। এগুলি আমি মুছে ফেলতে পারি। সোমপুর, এটা আসলে এসি করা হবে রুমটা, এখন ফ্যানের বাতাস দিলে যারা অনলাইনে ক্লাস করছে, বেশিরভাগ তো অনলাইনে আছে, আপনারা আর কজন, তো এই জন্য ওদের জন্য খুব মানে রেকর্ডিংটা খুব খারাপ হয়, আমরা এর আগে দেখেছি। তো এইটাতে এটা বেশি নেই, তবে এইটাতে যদি করা যায়, এদিকে যদি করে দেওয়া যায় তাহলে যদি দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হবে। তো যাই হোক, দেখি উনি আসলে এটা ঠিক করে দিবে। এটা এখন কীভাবে চলে বুঝতে পারতেছি না। এটা সাউন্ড হয় না, কিন্তু ইসে সাউন্ড হয়, যারা অনলাইনে ক্লাস করছে তাদের অসুবিধা। সোমপুর বিহার, সোমপুর মহাবিহার, এটা বৌদ্ধ বিহার বলে, বৌদ্ধ মহাবিহার 177। হ্যাঁ, আরেকটা কিসের শব্দ হচ্ছে বাইরে? দৃষ্টি। ও হ্যাঁ, বলেন কি বলতে চান? হ্যাঁ, কি? হ্যাঁ, সব বৌদ্ধ সংস্কৃতি ওদের এখানে। ওরা এদের একটা ব্যাপার হচ্ছে যে এগুলি বড় বড় স্থাপনা, ওখানে উপাসনালয়ের জন্য একটা জায়গা ছিল, এটা ঠিক আছে, কিন্তু উপাসনালয়ের পাশাপাশি ওখানে দেখা যাচ্ছে যে তাদের থাকা, এই মানে এই ভিক্ষুদের থাকা এবং এই হ্যাঁ ওই ওদের জন্য, ওরা ওই উপরের সিলিং ফ্যান ছাড়তে পারতেছে না, তো ওই জন্য গরম লাগতেছে ওদের। আমার লাগবে না, তো সিলিং ফ্যান ছাড়া তো একবার ছাড়ছিল, কিন্তু আওয়াজ হয়, এই জন্য আমি করে দিচ্ছি। না, এই ক্লাসে কোনো সমস্যা নেই। তাহলে 177টি কক্ষ ছিল এবং স্তূপ, মন্দির ও অন্যান্য ভবন রয়েছে। 177টি কক্ষ, তারপর হচ্ছে স্তূপ। স্তূপ হচ্ছে যে উপাসনালয়ের মাঝখানে থাকে, ওটার মধ্যে আমরা যত জানি বৌদ্ধের কোনো একটা অংশ থাকে আর কি ওখানে। স্তূপ আর হচ্ছে এই মন্দির, ভবন, এগুলি ছিল, বিভিন্ন কক্ষ ছিল এবং স্তূপ, মন্দির এগুলি ছিল। আর বিভিন্ন ভবন ছিল হোস্টেলের মতো। এখন যে হোস্টেল পরিকল্পনা, এগুলি কিন্তু সেই তখনকার সময় হয়ে আসছে। এই হোস্টেল পরিকল্পনাগুলি ওরা থেকে ছাত্রাবাস এবং একজন দুজনকে শিক্ষক ছিল, এগুলিকে থেকে এইভাবে থেকে ওখানে পড়াশোনা করতো। কে আমরা তো ইসে জানি যে পাহাড়পুরে যেই বৌদ্ধবিহার, পাহাড়পুরের যেটা, সেটার মধ্যে দেখা গেছে যে মানে পৃথিবীর বিখ্যাত যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা ছিল, নালন্দাও কিন্তু একসময়, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, চিন্তা, এটা কিন্তু প্রাচ্য থেকেই শুরু হয়েছে। পাশ্চাত্যে কিন্তু তখনও বিশ্ববিদ্যালয়ের চিন্তা করে স্কুলের চিন্তা ছিল, ছোটো ছোটো স্কুল ছিল, স্কুলে পড়ে, কিন্তু সারা বিশ্ব থেকে জ্ঞান আহরণ করে যে ওখানে প্রচার, এই জন্য বৌদ্ধ সংস্কৃতি কিন্তু অনেক ডেভেলপ করে গেছে। আমাদের এখানে ওরা বিভিন্ন কারণে টিকতে পারে না, সেটা অন্য জিনিস, কিন্তু তারা যেখানে গেছে, আপনি দেখেন সেই অশোকের সময় বৌদ্ধ ধর্ম, রাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, তারপর তারা বিতাড়িত হতে হতে যেখান দিয়ে গেছে, আমাদের সেই কুমিল্লা অঞ্চলে আমরা দেখি একটা বৌদ্ধ বিহার আছে না, শালবন বৌদ্ধ বিহার, এগুলি হয়ে হয়ে তারা আস্তে আস্তে করে সেই দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চলে গেছে জাপান এবং চীন, এখন সমৃদ্ধ। এবং তাদের মধ্যে ওই গোড়ামিগুলি ছিল না, তারা কিন্তু বাস্তববাদী ছিল।
আপনি দেখেন তারা বিভিন্ন এলাকাগুলিকে দখলে রাখার জন্য ওই বৌদ্ধবিহারের মধ্যে তারা যে কুংফু ক্যারাটি নিজেদেরকে রক্ষা করার জন্য মানে বিনা অস্ত্রে তারা কিন্তু বন্দুক টন্দুকের ব্যাপার সব আমরা ওয়েস্টার্ন ফিল্মে যেরকম দেখি 1000 বছর আগে থেকে আমেরিকা বা ইউরোপে যেরকম কাউবয় ফিল্মগুলি দেখছেন কিনা জানি না, যেটা রাখাল বালকরা ওদেরকে বাংলায় আর কি, ওদের কাউবয়রা স্মার্ট, কারণ পশুপালন তো সেই ঐতিহ্যবাহী ব্যবসায়ীটা আগে থেকে আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতেই সভ্যতার পশুপালন একটা বিরাট ব্যবসা। কারণ পশুপালন ছিল মানুষের জীবনযাপনের জন্য একটা বড় অংশ। পশুর চামড়া কাজে লাগে, পশুর দুধ কাজে লাগে, পশুর গোস্ত কাজে লাগে, হ্যাঁ, এই জন্য পশুপালন বিভিন্ন বড় বড় ফ্যামিলি পশুপালন করতো এবং এদেরকে রক্ষণাবেক্ষণ যারা করতো তাদেরকে আমরা যেরকম এখানে বাদাইন্যা বলেন আমাদের নোয়াখালীতে, আবার আবার আমরা কি রাখাল বালক বলি না, ঠিক ওখানে হচ্ছে কাউবয়। ওরা স্মার্ট, ওরা ঘোড়ায় চড়ে, হেড পরে, আবার এরা তাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য পিস্তল ব্যবহার করতো। কাউবয় ফিল্ম আছে, অনেক কাউবয় ফিল্ম আছে এগুলি। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু এই জিনিসটা ছিল না। এই বিহারের মধ্যে বৌদ্ধ ভিক্ষুরা তারা নিজেদেরকে শারীরিক কসরত এবং এর মাধ্যমে তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলত। লাঠি খেলা, তারপরে কুস্তি, যেটা জুডো বলি আমরা, এগুলি এখন অলিম্পিক অনেক সাবজেক্ট আছে, এগুলি কিন্তু তখনকার সময় তখন থেকে এগুলি হয়ে আসছে। বিক্রমশিলা, তো এই জিনিসগুলি ছিল এই আমাদের সোমপুর মহাবিহারে। সোমপুর এটা হচ্ছে বৌদ্ধ বিহার, এটা বৌদ্ধ বিহার বললেও অনেকে চিনবে। বৌদ্ধ বিহার, সোমপুর মহাবিহার, বৌদ্ধ বিহার। বিক্রমশিলা, দন্তপুরী, জগদ্দল প্রভৃতি নানা বৃহদায়তন মহাবিহার পাল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। এগুলি সব, এটা আগেই বলেছি, পাল যুগে এগুলি নির্মিত হয়েছে এবং তারা পৃষ্ঠপোষকতা করেছে। এই সুবৃহৎ মহাবিহারগুলি তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজির দুর্গপ্রাসাদ মনে করে। ওই যে আমরা বলছি না, আমাদের এখানে প্রথম এই ইসলামী শাসন, বা আসলে ওরা তো ছিল যে ভবঘুরে যাযাবর, শক্তিশালী ঘোড়া নিয়ে এক এক জায়গায় যাইতো, যা পারতো লুটপাট করতো, এগুলিই করতো। এই জন্য আর এখানকার মানুষ ছিল ওই বলে না, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা ধান, গোলা ভরা ধান, মানে ওদের কোনো ধরনের খাওয়া দাওয়ার কোনো, বাঙালিদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল না। আর যারা আমাদের এখান থেকে এসে আক্রান্ত করেছে আমাদেরকে, তারা কিন্তু বর্গী এলো দেশে, আমরা গান শুনেছি না যে বর্গীরাও আসতো, এরা মঙ্গল দস্যু, এরা হচ্ছে যে চীনের পাশে যে এখন যে মঙ্গোলিয়া জায়গাটা আছে, এখান থেকেও আমাদের এখানে এর জন্য বর্গী এলো দেশে বলতো, বর্গী ধান পুরালো, এগুলি গল্প কবিতাও শুরু হয়েছিল তখনকার সময়। ঠিক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিও এরকম অনেকবারে অনেক জায়গায় ঘুরেছে। সর্বশেষ বাংলায় যখন এসেছে, তারা এই সমস্ত বড় বড় বিহারগুলিকে তারা যখন দেখেছে, এরা মনে করছে এগুলি বুঝি প্রাচীন যুদ্ধ করার জন্য দুর্গ, এরকম মনে করেছে। কিন্তু এগুলি যে বিশ্ববিদ্যালয়, এগুলি যে বিদ্যালয়ের মতো থাকা খাওয়ার ব্যবস্থা করে উপাসনালয় এবং বিদ্যালয়, এই জিনিসগুলি তার মাথায় আসে নাই। এই জন্য এগুলিকে মনে করে তারা এগুলি ধ্বংস করে দেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন এই দেশ আক্রমণ করে, পাল ও সেন রাজত্বকালে বিহার ও বাংলার শিল্পকলা নেপাল, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, জবদ্বীপের শিল্পকলাকে প্রভাবিত করেছিল। তাহলে এই পাল যুগে যে শিল্পকলাটা তখনকার সময় বাংলা বিহারকে কেন্দ্র করে যেই গড়ে উঠেছিল, সেটা কিন্তু পরবর্তীতে দেখেন নেপাল উত্তরে, ব্রহ্মদেশ দক্ষিণে মানে বার্মা, এখন আমরা মিয়ানমার বলি, শ্রীলঙ্কা সেই ভারতের দক্ষিণে একটা আলাদা দ্বীপ রাষ্ট্র, এবং এদের এই সমস্ত শিল্পকলাকেও প্রভাবিত করেছিল। মানে ওদের এখানে যেই স্থানীয় শিল্পকলা ছিল সেটার মধ্যে এই জিনিসটা, এই পাল যুগের শিল্পকলাটা প্রভাবিত করেছিল। এবার আসি আমরা পাল যুগের যে শিল্পকলা, তো টোটালটা বললাম, এর মধ্যে আমরা কিছু আপনাদেরকে বললাম যে এই কি বললাম, স্থাপত্য। এর মধ্যে আমরা যেটা বললাম সেটা হচ্ছে স্থাপত্য কলা, যে মন্দির মঠ নির্মাণ, এগুলি মূলত হচ্ছে স্থাপত্য। এখন আমরা আসি চিত্রকলা। এখন পাল যুগের চিত্রকলার মধ্যে প্রধান হচ্ছে যে কিন্তু মূলত হচ্ছে যে এই পুঁথিচিত্র। তখনকার সময় যে আমি একটু আগে পুঁথিচিত্র বলছি, ছোটো ছোটো জায়গায় সুন্দর করে আঁকা, এগুলি হচ্ছে যে পুঁথিচিত্র এবং ইলাস্ট্রেশন। এখনও তো বাচ্চারা দেখেন একটা ইসের সাথে যদি এই একটা বইয়ের মধ্যে যদি ছবি টবি না থাকে,
কারণ তখনকার সময় মানে আকর্ষণ ফিল করে না, এই জন্য বাচ্চাদের বইগুলি খুব ছবিযুক্ত। তো শিক্ষা সংস্কৃতির দিকে তো আমরা তখন বাচ্চাই ছিলাম, এই জন্য যে কোনো অনেক সময় যাতে পুঁথিটা পড়তে না পারলেও ছবি দেখেও যাতে কিছু শেখা যায় সেই চিন্তাটা তখনকার সময় ছিল। এই জন্য পুঁথিচিত্র আমার মনে আছে, আমি যখন এই মানে স্কুলে পড়ি খুব ছোট, স্বাধীনতার পরে আমাদের ঘরে একটা রামায়ণ ছিল এরকম মোটা, অনেক পুরো লাল হয়ে গেছে বই, কোনখানকার পরে বোধহয় আমার বড় বোন কেউ নিয়ে চলে গেছে। আমি প্রায় স্কুল থেকে এসে টেসে তারপরে মাঝে মধ্যে বসে বসে আমি ওগুলি তো বুঝতাম না কিছু, কারণ রামায়ণ মহাভারতের যে কাহিনী এগুলি কোনোদিন পড়িও না। পরবর্তী সময় এখন না ছন্দ টন্দ দেখার জন্য মাঝে মধ্যে পড়ি, আর এগুলি এখন সিরিয়াল টিরিয়াল অনেক কিছু জেনে ফেলা যায়, এই জন্য পড়া হয়নি। কিন্তু এগুলির মধ্যে যে চিত্রকলাটা ছিল, এই যে মিনিয়েচার বলছি না, চিকন চিকন করে আঁকা, ছোট ছোট করে আঁকা, তাহলে ওই ধারাবাহিকতায় হয়তো ওই 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 বইটার বয়সে তো বা দেখা যাচ্ছে 500 বছর আগে। এটা আমাদের বাসায় কোথেকে আসছে, কেন আসছে, কোথেকে কখনকার সময় আসছে এটা জানি না। ওই আমার নানার বাড়ি আবার এখানে মিরুয়ারিশপুর ভোলা বাসা। আমার নানা এক সময় স্বাধীনতা যুদ্ধের আগে মিরুয়ারিশপুরে আমার আম্মা যখন মারা যায় তখন আর ওনারও কেউ ছিল না, আমার মামারা সব ইন্ডিয়াতে ছিল। তো উনি কি করছে, সমস্ত কিছু বিক্রি টিক্রি করে উনি চিটাগাঙে আমাদের বাসায় চলে গেছে। তো এরপর থেকে আমাদের সাথে থাকতো, যুদ্ধের ভিতরে আবার উনি মারা গেছে, এমনি অসুস্থ হয়ে মারা গেছে। তো যাই হোক, তো ওই সম্ভবত ওনার বাসা থেকে এটা এসেছিল, কারণ আমাদের বাসায় ওই আলমারি ছিল একটা খুব ডিজাইন করা, এটা ওনার বাসা থেকে, ঐতিহ্যবাহী ফ্যামিলি ছিল এখানে মজুমদার। তো যাই হোক, আমি তখন এটা দেখতাম মিনিয়েচার। তো এটা কেন দেখতাম, ওইটা দেখেও কিন্তু অনেক কিছু দেখা যায়। এই জন্য চিত্রকলা আকর্ষণ করে এবং পরবর্তী সময় পড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। এই জন্য বাচ্চাদের বইও চিত্রকলা আকর্ষণ করছে পরবর্তী সময়ে। এবং বাচ্চাদের যত বাংলা বই, ইংরেজি বই, সমাজ বই যা আছে, আমাদের এনসিটিভি যে বইগুলি বাইর করে, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বই বলি আমরা, এই বইয়ের এই বোর্ডটার নাম কি, এনসিটিভি। আপনাদের সাথে কিন্তু দুইটা কিন্তু মিলে যায়, খেয়াল রাখবেন। এনটি আর সি হচ্ছে যেটা আপনারা বেশি মাথার মধ্যে রাখেন, মানে এটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন, একটা জাতীয়ভাবে স্বীকৃত, এটার একটা শিক্ষক নিবন্ধন করার জন্য একটা কমিটি আছে, এদের আন্ডারে শিক্ষকরা নিবন্ধিত হয়ে পরীক্ষা দিয়ে পাশ করে বসে থাকে। পরবর্তী সময় বিভিন্ন বেসরকারি স্কুলগুলিতে ওদের থেকে পাশ করা শিক্ষকগুলিকে নিতে হয়। এটা হচ্ছে এনটিআরসিএ। আর আমি যেটা বলছি এনসিটিভি, এটা হচ্ছে ন্যাশনাল ক্যারিকুলাম টেক্সট বুক বোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে জাতীয় পাঠ্যক্রম। এইটাতে বিভিন্ন ক্লাসের বইগুলি কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। ক্লাস 5, 6, 7, 5-এরগুলি অবশ্য প্রাইমারি সেকশনগুলি আলাদা আছে, ন্যাপ আছে, ন্যাপ ওরা করে, আর 6 to এই পর্যন্ত এটা করে। তো যাই হোক, এরপর আমাদের যেটা আছে পাল যুগের, আমরা এখন চিত্রকলায় আসি। চিত্রকলা, পাল যুগের চিত্রকলা। এই চিত্রকলার মধ্যে হচ্ছে যে কি, রাজা প্রথম মহিপাল খ্রিস্টীয় 983 তালপাতার উপর চিত্র সম্বলিত বৌদ্ধ গ্রন্থ, অষ্টসহস্রাধিক প্রজ্ঞামিতা এবং পাণ্ডুলিপি, 12টি রঙিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন। এই পাণ্ডুলিপি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে। মানে সবচেয়ে প্রাচীনতম নিদর্শন এটা হচ্ছে যে তালপাতার উপরে চিত্র সম্বলিত বৌদ্ধ গ্রন্থ। এটা হচ্ছে যে অষ্টসহস্রাধিক প্রাজ্ঞ পরিমিতা পাণ্ডুলিপি, মানে এটা বিভিন্ন উপদেশ দেওয়া পাণ্ডুলিপি, 12টি রঙিন ছবিযুক্ত, 12টি রঙিন ছবিযুক্ত চিত্রকলার প্রাচীনতম নিদর্শন। আমাদের প্রাচীনতম নিদর্শন কি সেটা বলার জন্য এটা হচ্ছে যে যেটা এখন কলকাতার এশিয়াটিক সোসাইটির যে মিউজিয়াম আছে সেখানে সংরক্ষিত আছে। এটার মধ্যে প্রায় 12টার মতো রঙিন ছবি, তালপাতার উপরে। তালপাতা কিরকম, পুরো পাতা, ওই তালপাতার যে ভাঁজগুলি আছে এগুলিকে তারা কেটে নিত, ভাঁজও নিতে হলে একটা বড় জোর কত, 2 ইঞ্চি, পাশে 2 ইঞ্চি, এইভাবে এই লম্বা এরকম হতো। তো এই দেখা যায় এদিকে লেগেছে, এদিকে লেগেছে, আর এদিকে লেগেছে, মাঝখানে একটা ছবি আছে, এর মধ্যে চিকন চিকন করে ছবি। তাহলে তখনকার সময় শিল্পীরা বসে বসে যে এই কাজগুলি তারা করতো, কত তাদেরই। আপনি যেটা আবার দেখেন না, হাতে লেখা, এখন দেখা যাচ্ছে কত হাজার বছর আগে একটা কোরআন শরীফ আবিষ্কার হয়েছে, হাতে লেখা, সেইটা কোন সাইজ দেখা যাচ্ছে 12 ইঞ্চি বাই ছোটো ছোটো আছে না, এরকম অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি, ফেসবুকে দেখি এই জিনিসগুলি আবিষ্কার হয়েছে, এটা পাওয়া যাচ্ছে।
এইগুলি আমরা দেখি। তাহলে তখনকার সময় শিল্পীরা বসে বসে ক্যালিওগ্রাফি, আপনি আরবি লেখা কিন্তু এত সোজা না, তুলির আঁচড়ে, চিকন তুলির আঁচড়ে কোথায় মোটা হবে কোথায় চিকন হবে ব্যাপার আছে না এগুলি। এটা এরকম না যে কলম দিয়ে লিখে ফেললাম, কলম দিয়ে লিখলে কিন্তু আরবি লেখা হওয়ার কথা না। বাংলা ভাষায়ও, বাংলা আপনি ক লিখতে গেলে দেখেন এদিকে মোটা, যেমন একটা ক কীরকম আমরা লেখার সময় এরকম ক লিখি। এগুলি আপনাদের যখন ক্যালিওগ্রাফি ক্লাসটা হবে, যেখানে আছে যে 6 নম্বর আছে লেটারিং, যখন ক্লাসটা হবে তখন এগুলি দেখাবো। কিন্তু আসলে কটা কেমন, কটা হচ্ছে যে এইভাবে এসে এই, তারপরে এখান দিয়ে এসে এই মোটা দাগ এটা, তারপরে এসে এখান দিয়ে এরকম চিকন দাগ এই, তারপরে এটা এরকম এসে এটা এরকম এসে, এই হচ্ছে কটা মূলত মাথাটা ছেড়ে। এটা কীভাবে হয়েছে এটারও ইতিহাস আছে। এই লেখাটা এরকম কেন হইল, এই লেখাটা অন্যরকম কেন হলো না, তাই না? এটা যখন লেটারিং হয়ে যান এই লেখাটা এরকম কেন হলো, এই লেখাটা এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা ওই কাঠি দিয়ে লিখতো, কাঠি দিয়ে লিখতো। আর কাঠিটা কীরকম ছিল, কাঠিটা ছিল এরকম, এই কাঠি দিয়ে লিখতো, কাঠিটা ছিল এই দিয়ে এরকম ছিল, এই কাঠি দিয়ে লিখতো। এখানে কালি ডুবানো হতো, কালিতে ডুবানোর পরে এটা লিখতো। তো এটা যখন এইভাবে, যেমন আমি যদি এটাকে এই কাঠিটা যদি আমি এরকম মনে করি, এইভাবে করে যদি আমি মনে করি কাঠিটা যদি আমি এইভাবে মনে করি, তাহলে কি হবে? দেখেন আপনি, এই যে আমি দুটো লাইন দিয়েছি না এখানে, দেখেন এইভাবে করে যদি এই অংশটা যদি এরকম হয়, তাহলে দেখেন এরকম করে যদি ধরি এই মোটা, ঠিক আছে? তারপরে কি হলো, তারপরে যেমন ধরেন এরকম এসে এই একইভাবে আমি চেঞ্জ করবো না, এই হলো না, আমি কিন্তু চেঞ্জ এইভাবে রাখি। তারপরে দেখেন এই লাইনটা সবচেয়ে মোটা, এই, তারপরে এই এসে এই, এখানে এগুলি, তারপরে এই এসে, তাহলে কাঠি দিয়ে লেখার কারণেই এরকম মোটা চিকন হয়েছিল। এটাকে বলে বিদ্যাসাগর টাইপ। কী টাইপ বলে? বিদ্যাসাগর টাইপ, যেটা আমরা কম্পিউটারে বলি সুতুনি এমজি। আমরা কম্পিউটারে হচ্ছে যে সুতুনি টাইপটা অনেকটা এরকম, কিন্তু এটা মূলত টাইপটা হচ্ছে বিদ্যাসাগর। এই জিনিসগুলি এরকম করে তালপাতার উপরে লিখার ব্যাপারে বলতেছিলাম যে কতটুকু স্কিলনেস থাকলে এইভাবে, যে মহিপালের সময় বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা যারা অনলাইনে ক্লাস করছেন হয়তো আপনাদের এখানে বৃষ্টি নেই, হয়তো ভাববেন যে এই শব্দ কিসের, সেটা জানার জন্যই বলে দিই যে বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে চৌমুনিতে, সেই শব্দই আপনারা পাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের জন্য আর কি, আপনাদের নিজের তো ডর নেই। আমি তো ভাবছিলাম আজকে উপস্থিতি আরও বেশি হবে। আপনারা যারা চৌমুনির আশেপাশে আছেন, আজকে লকডাউন পরিস্থিতি না, তো একদম ঢিলেঢালা হয়ে গেছে। সুতরাং কারণ মানুষ কত আর ঘরে থাকবে, সবাই যার কাজে ব্যস্ত থাকতে হবে। যারা নোয়াখালীর বাইরে আসেন তারা ইতিমধ্যে চলে আসার চেষ্টা করেন, লকডাউন উঠে গেলেই চলে আসবেন, কারণ ক্লাসগুলি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলি আপনাকে উপস্থিত থেকেই করতে হবে। আর আমরা অনলাইনে যখন ক্লাস করাবো প্র্যাকটিক্যাল, জুমে যদি ক্লাস করাই, আমরা কিন্তু দেখবো উপস্থিতিটা, দেখবো উপস্থিতির উপর মার্কিং থাকবে। আপনাকে ইচ্ছা মতো প্র্যাকটিক্যালে পাস করাই দিলাম, এটা হবে না। উপস্থিত প্লাস কাজ। এখনও তো আমি আজকে যখন প্র্যাকটিক্যাল ক্লাস, আমি আপনাদেরকে আগেই ঘোষণা দিয়েছি, গত ক্লাসে আমি কালকে একটা ঘোষণা দিলাম না যে সবাই জিনিসপত্র নিয়ে থাকবেন। এটা কেন? আমি যখন ক্লাসটা করাবো ব্যবহারিক ক্লাস, আজকে আমার এইটা তো আর বেশিক্ষণ নাই, এটা হয়ে যাচ্ছে, এরপরে আমি একটু রেস্ট নিয়ে যখন ব্যবহারিক ক্লাসটা শুরু করব কালকে বা আজকে যদি শুরু করি, যাই হোক আজকেই তো ব্যবহারিক ক্লাস শুরু করব। এটা কথা তো আজকেই ছিল 11টা থেকে। আপনারা কিন্তু সাথে ওই যে বললাম যে একটা জায়গায় সাজিয়ে রাখবেন, একটা পটারি, একটা কাপ, এগুলি সাজিয়ে রেখে আপনারা বসবেন। আমি যখন আধা ঘন্টা পরে যখন বলবো দেখি এখন কে কী এঁকেছেন, সাথে সাথে মোবাইলে ক্লিক করে আপনি আপলোড দেন। 5-10 মিনিটের মধ্যে যারা ক্লিক দিতে পারবেন না, আপলোড দিতে পারবেন না, আমি মনে করবো যে আপনারা কেউ উপস্থিত ছিলেন না। এটা আমি আমাদের এই রুবেল সাহেব আছেন, উনিও এখন এখানে বসা আছেন, আমি ওনাকে একটু অবজার্ভ করতে বলবো যে উপস্থিতিটা যাতে, আর উনি তো বারবার করে বিভিন্ন ঘোষণায় বলছে আপনাদেরকে, উপস্থিতি একটা ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, এই মহিপালের সময় আমাদের যে চিত্রকলা, এখানে চিত্র সম্বলিত বৌদ্ধ গ্রন্থ 8 সহস্রাধিক, মানে
প্রায় 8,000-এর মতো লেখা ছিল, এই মানে বিভিন্ন ছন্দবদ্ধ আদেশ উপদেশ বৌদ্ধ মন্ত্র এগুলি থাকে আর কি। এই জিনিসগুলি ছিল প্রায় 8,000-এর মতো। এখানে প্রাজ্ঞ পরিমিতা বলে না, পাণ্ডুলিপি, এখানে পাণ্ডুলিপি দেখি আমি কি। এই পাণ্ডুলিপি তার মধ্যে ছিল এইটা তার স্বাভাবিক বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে যে পাতা তো ছোট, এই জন্য অনেক কিছু লিখতে গেলে বেশি পাতা লাগে। এর মধ্যে মানে মোটামুটি আবিষ্কৃত হয়েছে বা সংরক্ষণ করা যায় এরকম হচ্ছে যে প্রায় 12টি রঙিন চিত্র, বঙ্গীয় চিত্রকলার প্রাচীর, বাংলার বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতর 12টি রঙিন ছবি, বাংলা 12টি রঙিন ছবি। রঙিন ছবি এটা হচ্ছে যে আমাদের এই বঙ্গীয় চিত্রকলার বাংলা মানে এই সাবকন্টিনেন্টের এই উপমহাদেশের চিত্রকলা, এই উপমহাদেশও বলবো না, আমাদের বাংলাদেশের মানে বাংলা রঙিন ছবি বাংলার, এখানে বঙ্গীয় লিখেছে তো বাংলা লিখি, বাংলা চিত্রকলার প্রাচীন, বাংলা চিত্রকলার প্রাচীন নিদর্শন। এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর আছে কি পরবর্তী 200 বছরের চিত্র সম্বলিত আরও বেশ কিছু পাণ্ডুলিপি পাওয়া গেছে। এগুলো পাল মিনিয়েচার বলে অভিহিত করা হয়। এই পাল যুগে আমি বললাম যে মিনিয়েচার বলে। এরপরে আছে আরও, এটা হচ্ছে যে একটা 2 নম্বর আছে পাল মিনিয়েচার। মিনিয়েচার মানে ছোট করে আঁকা ছবি, একদম ছোট মানে ছোটই, ধরেন 4 ইঞ্চি 5 ইঞ্চির মধ্যে করা পাল মিনিয়েচার। তারপরে আসেন, এটা হচ্ছে যে প্রায় 200 বছর ধরে, 200 বছর আঁকা, তখনকার সময়ে 200 বছর ধরে আঁকা, 200 বছর ধরে আঁকা পাল মিনিয়েচার। অনেক পাল মিনিয়েচার পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হলো পাল আমলে বিপুল সংখ্যক চিত্র এবং পাণ্ডুলিপি 1000 বছর পরেও কালের করাল গাছ থেকে রক্ষা পেয়েছে। মানে এদের পিগমেন্ট, আপনারা যখন শিল্প মাধ্যম আমরা পড়াই, এখানে পিগমেন্ট একটা কথা আসবে। আমরা যখন শিল্প মাধ্যম পড়াইছিলাম আগেও, পিগমেন্টটা কি মানে একটা রঙকে স্থায়িত্ব করার জন্য কি কি ধরনের, যেমন আমরা 40-50,000 বছর আগে গুহা চিত্র আবিষ্কার হয়েছে, এটা 40-50,000 বছর আগে আঁকা। এখনও অনেক জায়গায় দেখা গেছে রঙটা অনেক উজ্জ্বল। আজকে থেকে 1000 বছর আগে আঁকা অজান্তা ইলোরা গুহা চিত্র ভারতবর্ষের, এইটাও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় খুব ক্লিয়ার, রঙগুলি খুব উজ্জ্বল। তাহলে তারা কি ধরনের পিগমেন্ট ব্যবহার করেছে, মানে রঙের মিশ্রণটা কেমন ছিল, রঙের সাথে কি ধরনের কেমিক্যাল ব্যবহার করেছে, এই জিনিসগুলি আর কি। এই জন্য বলছে যে আশ্চর্যের বিষয় হলো পাল আমলের বিপুল সংখ্যক চিত্র পাণ্ডুলিপি 1000 বছর পরেও কালের করাল গাছ থেকে রক্ষা পেয়েছে। এই বিষয় থেকে পাল আমলে শিল্পের ব্যাপক প্রসার সম্পর্কে ধারণা করা যায় এবং শিল্পকলার যে তারা যে কতটুকু এগিয়েছিল। পাথর এবং ধাতুর তৈরি বিভিন্ন মূর্তি সেই সময় শিল্পকলার প্রসারে কথাই ইঙ্গিত করে। ওখানকার ওই তৎকালীন সময়ে পাথরের তৈরি এবং বিভিন্ন মেটালের তৈরি, লোহা তামা এগুলি দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি আবিষ্কার হয়েছে। এগুলিও অনেক মানে সুন্দর তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এটার যে করণ কৌশল, এটাও একটা বিস্ময়ের ব্যাপার। পাল আমলের পাণ্ডুলিপি সমূহের যে বিপুল সংখ্যক ক্ষুদ্রাতি চিত্র অঙ্কিত হয়েছিল তা অনুমান করা যায় তারিখযুক্ত পাণ্ডুলিপি থেকে। এই সময়ে 300-এরও অধিক চিত্র আবিষ্কৃত হয়েছে। এই সময় প্রায় 300-র মতো চিত্র। এই সবচেয়ে প্রাচীন যে উদাহরণ পাণ্ডুলিপি, সেটার মধ্যে 12টা ছিল, কিন্তু পরবর্তী 200 বছর ধরে যে আঁকা হয়েছে বিভিন্ন প্রায় 300 মিনিয়েচার আবিষ্কৃত হয়েছে, প্রায় 300।
ফেসবুক আসলে ফেসবুক ওরকম নির্ভরযোগ্য কোনো জায়গা না। মানে আপনি কোনো কিছু সংরক্ষণের জন্য, কারণ কখন এটা বন্ধ করে দিবে, কখন হ্যাক করে ফেলবে কে, সব চলে যাবে আপনার। এই জন্য ওয়েবসাইট নিজস্ব টাকা খরচ করে কিছু তৈরি করে সংরক্ষণ করা, এই জন্য ফেসবুকে আসলে অনেক কিছু, যেমন আমরা যদি ওয়েবসাইট থেকে কিছু নিয়ে ফেসবুকে দিতে চাই অনেক সময় নেয় না, কারণ এটা ওদের কাছে রয়্যালিটি আছে। আস্তে আমাদের ইংরেজরা একসময় চা খাওয়াইছে দুধ মিশ্রিত, চিনি মিশ্রিত বেশি করে দিয়ে, হ্যাঁ, চাটা চাঙ্গা ভাব মনে করে, আসলে গরম পানি খেলেও শরীর চাঙ্গা হয়ে যায়। কিন্তু আসলে চা তো আসলে হচ্ছে রটি। ঠিক, এটা কেন বললাম? এটা বলেছি এই কারণেই যে মানে এই মানে একজনকে অভ্যস্ত করার জন্য অনেক সময় খুব মানে কম দামেও আমরা জিনিসপত্র প্রথমে সরবরাহ করি, তারপর ওইটা বিক্রি করি। যেটা আমি বললাম যে এখন ফেসবুক এরকম হচ্ছে, একসময় দেখা যাবে কেউ পে না করলে আইডি খুলতে পারবে না, এরকম হয়ে যায়। কারণ এটা যোগাযোগ মাধ্যমে এত বেশি পরিমাণে কাজ করে, এই জন্য দেখা গেছে একসময় চলে আসবে হয়তো বা 20-25 বছর পরে দেখা যাবে যে কেউ পে না করলে, প্রাথমিক পে না করলে সে আইডি খুলতে পারবে, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকবে। এখন যেরকম দেখেন না, করোনা টিকা দিতে গেলে এনআইডি লাগে, এনআইডি ছাড়া দেওয়া যাবে না, তাই না? তো এরকম আস্তে আস্তে একসময় এনআইডির কোনো খবর ছিল, আজকে দিয়ে 10-15-20 বছর আগে এগুলি কেউ খবর রাখতো? জন্ম নিবন্ধন থাকলেই একটা সার্টিফিকেট থাকলে হইতো, আর এখন জন্ম নিবন্ধন কোথাও দিলে ওইটা কম্পিউটারে দেখে জাতীয়ভাবে নিবন্ধিত কিনা, যদি না হয় বাদ, রেজিস্ট্রেশন যদি না হয় বাদ। চিত্র অঙ্কনের জন্য সাধারণত পটভূমিতে, এটা আমরা পরবর্তী সময়ে বিভিন্ন পাল যুগে যে পটভূমি তৈরি করতো, এই পাতার উপরে, পাতাটা শুকনা ছিল, প্রসেসিং করতো, একটা সাদা রং বা বিভিন্ন রং দিয়ে পটভূমি, তার মধ্যে সুন্দর করে চিকন রং দিয়ে তারা গুঁড়া পাউডারের সাথে বিভিন্ন মিশিয়ে হালকা রং করে, এবং এগুলি ছিল তখনকার সময় বিখ্যাত নাম হচ্ছে ধীমান এবং বিটপাল, ধ্রুপদ শিল্পকলাকে উজ্জীবিত করেছিল। পাল যুগের শিল্পকলা ধীমান এবং বিটপাল এরা উজ্জীবিত করেছিল। এই মিনিয়েচারগুলো আয়তনে ক্ষুদ্র হলেও এগুলি ধ্রুপদ শিল্পের সকল বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মানে সূক্ষ্মভাবে আঁকা, এরকম না যে ছোট দেখি আমি যেন ধরনেরভাবে এঁকে ফেলাম। এটা মাইক্রোস্কোপিক কোনো ধরনের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে দেখা যায় ওটার মধ্যে অনেক ধরনের কারুকাজগুলি আছে, অনেক ধরনের কারুকাজ আছে। এরপরে দেখা গেছে না, আমরা চালের উপরে ছবি আঁকে, তিলের উপর ছবি আঁকে, ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড আছে না, গিনিস বুকের রেকর্ড। এটা কীভাবে করে চিন্তা করে দেখছেন? চাল, একটা চালের মধ্যে ছবি আঁকে, তাহলে যেটা দিয়ে আঁকতেছে সেটা কত চিকন এবং এটাকে বড় করে দেখে আঁকে, সেটা ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পাল যুগের আর বাদ বাকি আমাদের আরও পাল যুগ নিয়ে সামনে আমি আস্তে আস্তে করে আরও বলবো, আর আপনাদের কিছু পয়েন্ট আমি দিয়ে দিব এই। এবং আমি তো পাল যুগের চিত্রকলা নিয়ে তো আসলে অনেক বলা যায়। এটা একটা বললাম না, এটা একটা হচ্ছে যে যুগসন্ধির সময়, এটা যুগসন্ধির সময়। এই যুগসন্ধি কালে বাংলায় আস্তে আস্তে করে আমাদের এখানে মানে এটা শুরু হয়েছে চিত্রকলার আদি পর্বটা আসলে পাল যুগেই আমাদের এখানে বিস্তৃতি লাভ করেছে। তো ধন্যবাদ।